ব্ল্যাকমেল, রাগ দেখানো, স্নায়ুর লড়াই, চাপে রাখা, সময় কেনা, নাকি মেপে পা ফেলা? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে, ভারতের আমন্ত্রণের জবাব দিয়ে ভারতে আসা নিয়ে এই যে টালবাহানা চলছে, এর কারণ কি? ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসতে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী মাসে ব্রিক্স সম্মেলন হচ্ছে। বাংলাদেশ ব্রিক্সের অংশ নয়, সদস্য নয়, কিন্তু তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে। আমাদের বাড়িতে অনুষ্ঠান থাকলে আত্মীয় স্বজনের পাশাপাশি আমরা প্রতিবেশীদেরও ডাকি। তারেক রহমান ব্রিক্সে আসতে পারেন, অথবা তিনি নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, পাড়ায় নতুন অতিথি এলে আমরা ডেকে রান্না করে খাওয়াই, সেরকম আমন্ত্রণ জানানো হয়েছে যে আপনি নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, দুদেশের দীর্ঘদিনের সম্পর্ক, আপনি ঘুরে যান। এবার তারেক রহমান যে দীর্ঘদিন লন্ডনে ছিলেন, ইংল্যান্ডে ছিলেন, তিনি দশকের পর দশক বাংলাদেশে ছিলেন না, ফিরেছেন। বাংলাদেশে নির্বাচনের হাসিনা বিদায়ের পর তিনি ফিরেছেন, কিন্তু তারপর প্রধানমন্ত্রী হয়ে যে তিনি একেবারে ঘরকুনো হয়ে গেছেন, বাইরে বেরোচ্ছেন না, তা নন। তিনি মালয়েশিয়া গেছেন, তিনি চীনে গেছেন, কিন্তু একদম প্রতিবেশী দেশ ভারতে আসেননি। আর ভারত তারেক রহমানকে একবারে প্রধানমন্ত্রী হওয়ার পরেই যে একেবারে আমন্ত্রণ জানিয়েছে তা নয়। তারেক রহমান বাংলাদেশে ফেরার পরেই ভারতের তরফে যোগাযোগ করা হয়েছে। খালেদা জিয়া মারা গেলেন, তখন মোদির শোকবার্তা নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে গিয়েছিলেন। তিনি শুধু তারেক রহমানের সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন। তিনি মোদির চিঠি তারেক রহমানের হাতে তুলে দেন, দেখা করেন এবং তারপর অতি দ্রুত বাংলাদেশ থেকে ফিরে আসেন। সেদিন খালেদা জিয়ার শেষকৃত্য ছিল। এবার তখন বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার চলছিল। মোহাম্মদ ইউনূস নাকি জয়শঙ্করের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু ভারত তো আগেই, ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি গিয়ে বাংলাদেশে স্পষ্ট করে দিয়ে এসেছিলেন যে কোনো তদারকি সরকারের সঙ্গে কূটনীতি হবে না, মিনিমাম এঙ্গেজমেন্ট, মানে যেটুকু না সম্পর্ক রাখলেই নয় সেটুকুই থাকবে। এবার তারেক রহমান হচ্ছে নির্বাচিত প্রধানমন্ত্রী, তার সঙ্গে কূটনীতি করতে ভারতের অসুবিধা নেই, সর্বাঙ্গীন কূটনীতিই চায়। দীনেশ ত্রিবেদীকে ভারত হাইকমিশনার করে পাঠিয়েছে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসার পর। দীনেশ ত্রিবেদী গিয়ে ভিসা ব্যবস্থা, যেটা একটা কেস টু কেস বেসিসে দেওয়া হচ্ছিল, সেটা একেবারে সরলীকরণ করে দিয়েছেন। তারেক রহমানকে বারবার আমন্ত্রণ বার্তা পৌঁছে দিয়েছেন। তারেক রহমান কি চাইছেন, তারেক রহমান কি চাইছেন সেটা এখনো তারেক রহমান স্পষ্ট করে বলেননি। কিন্তু তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যমে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে হুমায়ুন কবির কি বলেছেন, তিনি ঘুরিয়ে পেঁচিয়ে বলেছেন যে দল 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে তার উপস্থিতিকে মান্যতা দিতে হবে। বাংলাদেশে জুলাই আন্দোলন, মানে হাসিনাকে উৎখাত করার যে আন্দোলন, যেটাকে আমরা এখনো মৌলবাদী অভ্যুত্থান হিসেবেই দেখি, তার বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে ভারতকে, ইত্যাদি ইত্যাদি। মানেটা কি? মানেটা খুব স্পষ্ট। কয়েকদিন আগে শেখ হাসিনা ভারতে একটি প্রেস কনফারেন্স করেছেন এবং সেটি তারেক রহমানের লোকজনের, হয়তো তারেক রহমানেরও পছন্দ হয়নি, কারণ শেখ হাসিনা প্রেস কনফারেন্স যেটা করেছিলেন তাতে তিনি ডিসেম্বরে ভারত থেকে বাংলাদেশে ফেরার কথা বলেছিলেন। কোন ডিসেম্বর স্পষ্ট করে এখনও সেটা হয়নি, কিন্তু হাসিনা ডিসেম্বরে ফিরবেন এটা বাংলাদেশে একবারে হটকেকের মতো ছড়িয়েছে। বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমকে সেই প্রেস কনফারেন্সকে কভার করতে বলা হয়নি, মানে কভার করতে দেয়া হয়নি, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এবং তারেক রহমান সরকার, যেটা সদ্য নির্বাচিত, তারপরেই হাসিনার ফেরার খবর হয়ে যাওয়ায় বেশ বিব্রত হয়েছে বোঝা যাচ্ছে। সেটাই কি ঘুরিয়ে বার্তা দেওয়া হচ্ছে যে শেখ হাসিনাকে কেন প্রেস কনফারেন্স করতে দেওয়া হলো? বাংলাদেশ ভারতের ওপর মোটেই খুশি ছিল না যে শেখ হাসিনা কেন প্রেস কনফারেন্স করলেন। এবার শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশে, তাকে উৎখাত করার পর যে ট্রাইব্যুনাল হয়েছিল তাতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবিও জানিয়েছিল, বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকায়। কিন্তু শেখ হাসিনা ভারতে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, তিনি কোনোদিন ইস্তফা দেননি এবং বাংলাদেশের সেনাবাহিনী শেখ হাসিনাকে পরিবর্তিত পরিস্থিতিতে ভারতে পৌঁছে দিয়ে গিয়েছিল। তখন শেখ হাসিনার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, কোনো অপরাধের কোনো অভিযোগ ছিল না। তাই পরে তৈরি হওয়া অভিযোগ এবং তার প্রেক্ষিতে বিচারের রায়ের ভিত্তিতে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য
ভারতের ওপর বাংলাদেশ ওই চুক্তির শর্ত অনুযায়ী চাপ দিতে পারে না। এটা তো শেখ হাসিনার ব্যাপার। তারেক রহমানের ব্যাপার কি? তারেক রহমানের পার্টির আরও কেউ কেউ অতি উৎসাহী হয়ে বলছে ওসমান হাদি, যে ভারত বিদ্বেষী তরুণ নেতা ছিলেন, তাকে হত্যায় অভিযুক্ত যারা ভারতে ধরা পড়েছে তাদেরও প্রত্যর্পণ করতে হবে, তবে নাকি তারেক রহমান আসবেন। এটা অবশ্যই বাংলাদেশের তরফে অফিসিয়ালি জানানো হয়নি, কিন্তু এটা বলা হয়েছে। এটা বাড়াবাড়ি, কারণ কোন মঞ্চে কি দাবি তুলতে হয় সেটা তারা জানেন না, তাই তুলেছেন। শেখ হাসিনার ঘটনাটা তারেক রহমানের ক্ষেত্রে একটা অদ্ভুত সমাপতন বলা যায়। তার কারণ হচ্ছে 1975 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় সপরিবারে, তখন শেখ হাসিনা দেশের বাইরে ছিলেন এবং তিনি বাংলাদেশে না ফিরে ভারতে আশ্রয় নেন। 6 বছর ভারতে ছিলেন। 1981 সালে জিয়াউর রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট এবং কার্যত একনায়ক, তখন তার সঙ্গে সমঝোতা করে, তার সঙ্গে কূটনীতি করে ভারত শেখ হাসিনার ফেরার ব্যবস্থা করে। এখন তারেক রহমানের আমলে শেখ হাসিনাকে ফেরানোর দাবি উঠছে। জিয়াউর রহমানের ছেলে হচ্ছেন তারেক রহমান। প্রশ্নটা শেখ হাসিনার বাংলাদেশে ফেরার নয়, এই মুহূর্তে প্রশ্নটা হচ্ছে তারেক রহমান ভারতে আসবেন কি আসবেন না, এই টালবাহানা। এবার এটা নয় যে তারেক রহমানের ভারতকে নিয়ে ভারতে বলার অনেক বক্তব্য আছে, বাংলাদেশেরই বক্তব্য আছে, ভারতেরও বাংলাদেশের কাছে অনেক কিছু জিজ্ঞাস্য আছে। কারণ সীমান্তের ওপারে এতদিন অবধি যা হয়েছে, ভারত বিদ্বেষী প্রচার হয়েছে, ঠিক আছে। বাংলাদেশে এই পাকিস্তানের ISI এর চরম উপস্থিতি দেখা যাচ্ছে। তারেক রহমানের যিনি উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি বাংলাদেশের সাক্ষাৎকারে বলেছেন এই সৌদি আরবের মক্কায় পাকিস্তান, সৌদি আরব আর তুরস্কের মধ্যে যে ইসলামিক ন্যাটো হয়েছে তাতে বাংলাদেশের যোগ দেওয়ার কোনো বাধা নেই, মানে বাংলাদেশ সেটা পজিটিভলি দেখবে, ডাক আসলে ভেবে দেখবে। এবার এইগুলো নিয়ে অন্তত উপমহাদেশের রাজনীতিতে এই ইসলামিক ন্যাটো একটা ইস্যু হয়ে উঠতে পারে, সেখানে ভারত প্রশ্ন করতেই পারে তারেক রহমানকে। তারপর তারেক রহমানকে নিজের দেশেও জবাব দিতে হবে। তিনি যদি ভারতে আসেন তাহলে তার বিরোধিতা করবে জামাত এবং জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের, এবং সেই চাপ উপেক্ষা করে তাকে আসতে হবে। এবার তিনি আসবেন, তার আগে তাকে দেশের মানুষকে জবাব দিতে হবে যে আলো নেই কেন, বিদ্যুৎ নেই কেন, আর বাংলাদেশ অন্ধকারে ডুবে আছে কেন, সেটা নিয়ে একটা দেশের মধ্যে ঝামেলায় আছেন তিনি। এবার ভারতে যদি আসেন তাহলে এই জামাত আর জাতীয় নাগরিক পার্টি একদিকে রটিয়ে দিতে পারে যে তিনি হাসিনার সঙ্গে গোপনে দেখা করে গেছেন। সেটা তারেক রহমানের একটা অস্বস্তি যে হাসিনা যে দেশে আছেন সে দেশে তিনি যান কী করে, তার রাজনৈতিক ক্ষতি হবে। আবার যদি তিনি ভারত থেকে ফিরে গেলেন, তাকে দেশের মধ্যে প্রশ্নের মুখে পড়তে হবে যে ভারতের থেকে ফিরে এলেন, এখনও কেন লোডশেডিং, কেন বিদ্যুৎ আনতে পারলেন না। মানে যা যা প্রশ্ন বিএনপির তরফে হাসিনার দিকে ছুড়ে দেওয়া হতো, এখন ক্ষমতায় এসে তারেক রহমানকে বা তারেক রহমান লন্ডন থেকে যে যে প্রশ্ন বিএনপির দিকে ছুটতেন সেই প্রশ্নের মুখোমুখি তাকে দাঁড়াতে হবে। আরেকটা অস্বস্তির কারণ আছে, তিনি কি ভারত থেকে জল নিয়ে যেতে পারবেন? এইটা একটা বড় প্রশ্ন। এবছরের ডিসেম্বরে গঙ্গা জলবন্টন চুক্তি শেষ হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের। 1996 সালে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গা জলবন্টন চুক্তি হয়েছিল, তার মেয়াদ এই ডিসেম্বরে শেষ হচ্ছে। চুক্তি নবীকরণ করাতে হবে। এবার অতি সহজে হবে না, বাংলাদেশের পরিস্থিতি বদলে যাওয়ায় সেটা অতি সহজ হচ্ছে না। এমন 54টি নদী আছে যেটা বাংলাদেশ ও ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত, যার জলবন্টন হয়। আগে সুসম্পর্ক ছিল এতদিন, তাই এই নদীগুলোর জলের কি হবে সেই প্রশ্নটাই কোনোদিন ওঠেনি। তিস্তা নিয়ে প্রশ্ন উঠেছে মাঝে মধ্যে, কিন্তু এভাবে প্রশ্ন ওঠেনি। বাকি 53টা নদী নিয়ে অত প্রশ্ন ওঠেনি। কিন্তু ভারত এবার নদীগুলিকে দ্বিপাক্ষিক কূটনীতি তো বটে এবং অন্যান্য অনেক বিষয়ে নদীগুলির দিকে গুরুত্ব দিচ্ছে। কারণ অপারেশন সিঁদুরের পর সিন্ধু জলবন্টন চুক্তি যেটা পাকিস্তানের সঙ্গে ছিল সেটা স্থগিত রাখা হয়েছে। এবার বাংলাদেশের সঙ্গে এই গঙ্গা জলবন্টন চুক্তি এটা নবীকরণ হবে কি না, এটাও কিন্তু তারেক রহমান যখন ভারতে আসবেন, যদি ভারতে আসেন, সেক্ষেত্রে তাকে এই চুক্তি নবীকরণের প্রতিশ্রুতি নিয়ে বা কাজ এগিয়ে ফিরে যেতে হবে। এবং বাংলাদেশের হাসিনাকে যেমন তিস্তার জলবন্টন নিয়ে বাংলাদেশের মানুষের প্রশ্নের মুখে দাঁড়াতে হয়েছিল, তেমনি তারেক রহমানকেও গঙ্গা জলবন্টন নিয়ে বাংলাদেশের মানুষের প্রশ্নের মুখে দাঁড়াতে হতে পারে। এবং ভারতেও তার জন্য বিভিন্ন প্রশ্নপত্র তৈরি করা থাকতে পারে। সুতরাং তারেক রহমানের ভারতে আসাটাও খুব সুখকর হবে না। তবে পজিটিভ জিনিস এটাই যে তারেক রহমান বিব্রত হন
এমন কোনো রকম পরিস্থিতির মুখে তাকে ভারতে পড়তে হবে না, এই আশ্বাসটা মোটামুটি দীনেশ ত্রিবেদী ভারতের তরফে তার কাছে পৌঁছে দিয়েছেন। দীনেশ ত্রিবেদী হালেই একটা অনুষ্ঠানে বাংলাদেশে আবার বলেছেন, তিনি বাংলাদেশে ভারতের হাই কমিশনার, যে তারেক রহমানের সফরকে স্মরণীয় করে রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, তারেক রহমান ভারতে এলে তাকে ওয়েলকাম জানানোর যা প্রস্তুতি তা নেওয়া শুরু হয়ে গেছে, অনেক দূর কাজ এগিয়েও গেছে। এবার তারেক রহমান ভারতে আসবেন কিনা তা নির্ভর করছে বাংলাদেশে তার নিজের অভ্যন্তরীণ কূটনীতি, অভ্যন্তরীণ রাজনৈতিক হিসেব নিকেশ, উপমহাদেশের রাজনীতি, বাংলাদেশের দ্বিপাক্ষিক কূটনীতি ইত্যাদির ওপর। এবার দেখা যাক তারেক রহমান ভারতে কবে পা রাখেন, বা আদৌ রাখেন কিনা, নাকি এড়িয়ে যান। এই টালবাহানা কবে শেষ হয়।